গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ আপকামিং রেল বা এসএসসি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস ক্লাস। তো রেল এসএসসি রিলেটেড জিকে আমরা প্র্যাকটিস করব। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3। তো এর আগে দুটি ক্লাস নিয়েছি। তো সামনে তোমাদের রেল আছে, এনটিপিসি বা এসএসসি বেশ কয়েকটা পরীক্ষা আছে। তো আমাদের এক সেকেন্ড, চলো, সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, এবং আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে TWS একাডেমি নামে। প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারবে, এবং এখানে এই অ্যাপ ওপেন করলে এরকম একটা সারফেস তুমি পাচ্ছ। পেড কোর্স অপশানে গেলে আমাদের প্রচুর কোর্স তোমরা দেখতে পাবে, এবং এখানে আমাদের রিসেন্ট যে ব্যাচ শুরু হচ্ছে সেটি হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 7.0, অর্থাৎ 7 নম্বর কম্বাইন্ড ব্যাচ আমাদের শুরু হতে চলেছে এই মাসেই। তো এই ব্যাচটা সম্পূর্ণ নতুন, এবং এই ব্যাচ সমস্ত রকম পরীক্ষার জন্য ডিজাইন করা, একসাথে কম্বো ব্যাচ, মানে এমন লেভেলে এটাকে আমরা রেখেছি। সব রকম পরীক্ষা প্রস্তুতি এই একটা ব্যাচ থেকে নেওয়া সম্ভব। পাশাপাশি আমাদের আরও অনেক শুধু মানে রেলের জন্য ব্যাচ রয়েছে, ডাব্লিউবিপির জন্য আছে, এএনএম জিএনএম এর জন্য আছে, আপার প্রাইমারি আর্টসের প্র্যাকটিস ব্যাচ, সায়েন্সের প্র্যাকটিস ব্যাচ, এগুলো তোমরা পাবে। তো আমরা মূলত এমসিকিউ প্র্যাকটিস করব, বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন বেশিরভাগ দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিওয়াইকিউ। এটা এসএসসির বিভিন্ন পরীক্ষা এবং রেলের পরীক্ষার আমরা জিকে প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কাকে দায়ী করা হয়? এখানে আমরা কোন উত্তরটি নেব? অপশন এ জেনারেল ডসন, জেনারেল হান্টার্স, জেনারেল ডায়ার, জেনারেল চ্যান্টার্স। কোশ্চেন নাম্বার 1, এটা এসএসসি জিডি কনস্টেবল 2023 আসা প্রশ্ন। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে এখানে? তো আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জানি, এটা কবে হয়েছিল সেটা তোমরা মনে রাখবে। ডেটটা 13 এপ্রিল 1919 সালে। মূলত এটা হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদে। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে মানুষ সেখানে একত্রিত হয়, এবং সেখানে ইংরেজ জেনারেল ডায়ারের নেতৃত্বে, মাইকেল ডায়ারের নেতৃত্বে তারা গুলি চালায় ইচ্ছা মতো, এবং প্রচুর মানুষ কিন্তু মারা যায়, প্রচুর ভারতীয় মারা যায়। এবং এই ঘটনাটা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার বা হত্যাকাণ্ড নামে আমরা জানছি। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 2 বলছে কোন অঞ্চলের মানুষের উপর স্বদেশী আন্দোলনের প্রভাব সব থেকে বেশি পড়েছিল? স্বদেশী আন্দোলন কবে হয় বলতে পারবে? স্বদেশী আন্দোলনটা কি আন্দোলন? দেখো, ইংরেজরা 1905 সালে বাংলাটাকে ভাগ করেছিল। মূলত ধর্মীয় একটা বিভাজন তারা করেছিল, মুসলিম অধ্যুষিত নিয়ে একটা, আর এদিকে হিন্দু অধ্যুষিত নিয়ে একটা, এই সেন্সে। এবার একেবারে সব মুসলিম সব হিন্দু না, একটা ভাগ করেছিল, কারণ বাংলা থেকে সব আন্দোলন হতো, ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো, সেই আন্দোলনটা যাতে না হয় বা আন্দোলনের প্রভাবটা যাতে কমে যায়, মানুষ নিজেদের মধ্যে যাতে দ্বন্দ্ব করে, বঙ্গভঙ্গ করে। এই বঙ্গভঙ্গ করার পরে আমরা দেখব বাঙালিরা স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু করে। তাহলে এই আন্দোলনের সালটা হচ্ছে 1905 সাল। 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পরবর্তী দেখা হবে স্বদেশী এবং বয়কট। স্বদেশী আন্দোলন মূলত কি, যে আমাদের নিজস্ব পণ্য গ্রহণ করব, আর বয়কট মানে ইংরেজদের পণ্য বর্জন করব। ঠিক আছে, ইংরেজদের সমস্ত রকম যাবতীয় দ্রব্য বস্তু বর্জন আমরা করব। এই ছিল স্বদেশী আন্দোলন আর বয়কট আন্দোলন। এটা 1905 সালে হয়, এবং এর প্রভাব পড়েছিল বাংলাতে। সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3, 1913 সালে আমেরিকাতে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত কিসের প্রথম সভাপতি ছিলেন মোহন সিং ভাকনা? স্বতন্ত্র পার্টি, স্বরাজ পার্টি, গদর পার্টি, ইন্ডিয়ান রিভলিউশনারি পার্টি। 1913 সালে কোন দল প্রতিষ্ঠিত হয়? এটা আমরা অনেকে জানি যে গদর পার্টি, গদর দল।
এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয় 1913 সালে এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মোহন সিং ভাকনা, আর প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল। এখানে তোমরা মনে রাখবে যে গদর পার্টি এটা ভারতে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, এটা হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এবং এর প্রতিষ্ঠাতা ছিল লালা হরদয়াল। এই লালা হরদয়াল প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি ছিল মোহন সিং ভাকনা। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। তাহলে এই দল প্রতিষ্ঠিত হয় 1913 সালে, এইটার ডেটটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 4। মাদ্রাজে হোম রুল লীগ প্রতিষ্ঠার সাথে মূলত কে যুক্ত ছিলেন? এই হোম রুল লীগ প্রতিষ্ঠার সালটা যদি তুমি দেখো 1916 এই সময় হয়। তো হোম রুল লীগ এর সঙ্গে আমরা দুজনের নাম খুব জানি, একটা অ্যানিবেশন আর একটা বাল গঙ্গাধর তিলক। মূলত মাদ্রাজে অ্যানিবেশন ছিল আর বোম্বাইয়ে তোমার বাল গঙ্গাধর তিলক। পরে একটা নিখিল ভারত হোম রুল লীগ গঠিত হবে, সেটা দুজনের নেতৃত্বে। এখানে অপশন ডি অ্যানিবেশন আমরা সঠিক উত্তর করব। হোম রুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। এটা অ্যানিবেশন ছিল আয়ারল্যান্ডের নাগরিক, তো এটা অনেকটা আইরিশ প্রভাব ছিল এই আন্দোলনে। কোশ্চেন নাম্বার 5। উপজাতি সম্প্রদায়ভুক্ত স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তর এখানে কি হবে? উপজাতি সম্প্রদায়ভুক্ত স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর এখানে হবে অপশন নাম্বার সি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এটি উত্তর হবে। অন্ধ্রপ্রদেশ রাজ্যটির কথা আসলেই কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্য গঠিত হয় সেটা আমাদের ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্য। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসি। নিম্নের কোন জেলে ক্ষুদিরাম বোসকে ফাঁসি কাঠে ঝোলানো হয়? ক্ষুদিরাম বোস বিপ্লবী, মাত্র 19 বছর বয়স তখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো ক্ষুদিরাম বোস তাকে ফাঁসি দেওয়া হয়, যদি বলো ডেটটা কবে স্যার? 11ই আগস্ট। সালটা কত? 1908 সালে তাকে ফাঁসি দেওয়া হয় বিহারের মুজাফফরপুর জেলে। বিহারের মুজাফফরপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। কোশ্চেন নাম্বার 7। গান্ধীবাদের উপর তার অসীম আত্ম উৎসর্গের জন্য কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত? দেখো কোশ্চেনগুলো আমি ইতিহাসেরই করাচ্ছি কয়েকটা, তো এর মধ্যে বেশিরভাগ কোশ্চেন দেখতে পাচ্ছ যে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন, এসএসসি, সিজিএল হোক, সিএইচএসএল, জিডি, এমটিএস, এই কোশ্চেন এই টাইপেরই কোশ্চেন আসে পরীক্ষায়। খুব কঠিন কোশ্চেন ইতিহাস থেকে তুমি পাবে না, কমন পেয়ে যাবে, অসুবিধা হবে না, তবে একটু পড়তে হবে খুঁটিয়ে। গান্ধী বুড়ি আমরা বলি মাতঙ্গিনী হাজরাকে। তিনি 73 বছর বয়সে আমরা জানি যে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বাংলা থেকে। তখন বয়স ছিল তার 73 বছর। মাতঙ্গিনী হাজরা, তাকে বলা হয় গান্ধী বুড়ি। তো গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে মিল রেখে সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফার খানকে, এটা মনে রাখবে। নিম্নের কে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের সাথে যুক্ত? চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের সঙ্গে যুক্ত কে? এই চট্টগ্রাম জায়গাটা কোথায়? বর্তমানে বাংলাদেশে। চট্টগ্রাম এটা হচ্ছে বাংলাদেশের একটি জায়গা। তো সেখানে যে অস্ত্রাগার ছিল ইংরেজদের, সেটা লুণ্ঠন করেছিল আমরা জানি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। দেখো এখানে অপশনে মাস্টারদা সূর্য সেনের নাম নেই। কোশ্চেনটা সিজিএল এ আসা প্রশ্ন, একটু ডেপথের কোশ্চেন এখানে দিয়েছে। তো এখানে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন
তোমরা সালটা বলো কত সালে হয়। 1930 সালে হয়। অনেক সময় প্রশ্ন আসে যে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন ওই সময় ভারতে কোন আন্দোলন শুরু হয়? আইন অমান্য আন্দোলন। 1930 সালের 18 এপ্রিল। 1930 সালে 18 এপ্রিল মধ্যরাতে। নেতৃত্বে কে ছিল? নেতৃত্বে ছিল মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, তিনি তো একা ছিল না, আরো বেশ কয়েকজন ছিল, তার সঙ্গে প্রীতিলতা ওয়েদেদার। এখানে যে নামগুলো আছে এর মধ্যে অর্ধেন্দু দস্তিদার নামটা মনে রাখবে, তিনি ছিলেন। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। তাহলে 1930 সালের আমরা দেখব যে 18 এপ্রিল রাতে এটা সংগঠিত হয়। গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন বলে আরো অনেকেই ছিল। প্রীতিলতা ওয়েদেদার তিনিও ছিলেন মহিলা। তাহলে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন এটা কবে হয় সালটা মনে রাখলেই হবে, ডেটটা খুব একটা আসে না। তা ডেট, এই সালটা তোমাকে মনে রাখতে হবে 1930 সাল। নেতৃত্বে ছিল মাস্টারদা সূর্য সেন। 1930 সালে 18 এপ্রিল এখানে লেখা আছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এই চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন 18 এপ্রিল মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9 বলছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কে রচনা করেছেন? কোশ্চেনটা কিন্তু খুব চেনা প্রশ্ন তোমাদের এবং পরীক্ষায় খুব আসে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, যশবন্ত সিং, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বলো সঠিক উত্তর কি হবে এখানে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা অপশন বি মাওলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী এবং জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ কম বয়সে সভাপতি তিনি হয়েছিলেন। জওহরলাল নেহরুর লেখা একটা বই আছে ডিসকভারি অফ ইন্ডিয়া, একটা না অনেক বই আছে, তার মধ্যে ওটা পরীক্ষা অনেক সময় আসে, ডিসকভারি অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 10, এটা কি কোশ্চেনটা 9 10 নিম্নলিখিত কোনটি সুক্রোজ অণু? সুক্রোজ এটা হচ্ছে বাংলায় সুক্রোজ, এটা একটা শর্করা বা কার্বোহাইড্রেট। সুক্রোজের সংকেতটা কি? আমরা গ্লুকোজের সংকেত কি জানি? গ্লুকোজ C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। সুক্রোজ হচ্ছে তোমার C12, কার্বন অণু 12টি থাকে, হাইড্রোজেন 22টি, অক্সিজেন 11টি। এই হচ্ছে সুক্রোজের সংকেত। কোশ্চেন নাম্বার 11 ভারতের মন্ত্রী পরিষদে এবং সংসদে নিম্নের কে নেতৃত্ব দেন? কোশ্চেন নাম্বার 11 কি হবে সঠিক উত্তর? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি। মন্ত্রী পরিষদের নেতৃত্বে কে থাকেন বা সংসদে নেতা আমরা কি বলি? লোকসভার নেতা। এখানে যদি আমরা দেখি উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী। যদি মন্ত্রী পরিষদের প্রধান বলো তো মন্ত্রীদের প্রধান প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। ঠিক আছে, বর্তমান কে? নরেন্দ্র মোদী, 14তম প্রাইম মিনিস্টার ভারতের। কোশ্চেন নাম্বার 12 ভারতের প্রধানমন্ত্রী নিম্নের কোন সংস্থাটির বা সংস্থাগুলির প্রকৃত প্রধান বা হেড বা চিফ বা চেয়ারম্যান? প্রেসিডেন্ট, চেয়ারম্যান, বিভিন্ন পদে, যেমন নীতি আয়োগ যেটা আগে প্ল্যানিং কমিশন ছিল সেটা বর্তমান নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি এটা গঠিত হয়। তারপর জাতীয় সংহতি কমিটি, ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী সংক্রান্ত বোর্ড, এদের প্রধান পদটা যেটা আছে হতে পারে প্রেসিডেন্ট পদ বা সভাপতি পদ বা চেয়ারম্যান পদ। তাহলে এই যে প্রধান পদে প্রধানমন্ত্রী কোন কোন ক্ষেত্রে প্রধান আছেন? কেবলমাত্র 1, 2, 3 নাকি 1, 2, 3? অপশন ডি রাইট অ্যান্সার হবে। অর্থাৎ তিনটে এই যে সংস্থার কথা আমরা বললাম এদের যে চিফ মেন যে প্রকৃত প্রধান পদটা তার প্রধানমন্ত্রীর পদ।
কোশ্চেন নাম্বার 13 বলছে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র যদি দেন, বলছে যদি যদি ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র দেন, তাহলে এই পদত্যাগের মানে কি? কোশ্চেনটা এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন। কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো? বলছে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র দেন যে আমি পদত্যাগ করছি, তাহলে এর অর্থটা কি? বলছে কেবলমাত্র প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী পদত্যাগ করছে, গোটা মন্ত্রী পরিষদ পদত্যাগ করছে, নাকি প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীরা এবং অধ্যক্ষ পদত্যাগ করছে? দেখো, একটা কথা যেটা কমন সেন্সে আমরা বুঝি যে মন্ত্রীদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, তাই তো? রাজা যদি যুদ্ধে মারা যায় তো গেল, যুদ্ধকালে শেষ, ওই রাজ্য যে মারল সে দখল করে নিল। তো ঘটনাটা এরকমই। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে মানে গোটা মন্ত্রী পরিষদ সেক্ষেত্রে বহিষ্কৃত হবে বা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। গোটা মন্ত্রী পরিষদ, শুধু প্রধানমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী নয়, মন্ত্রীদের সব তিন ধরনের মন্ত্রী থাকে, ক্যাবিনেট মন্ত্রী, তারপর আমরা দেখব যে রাজ্যমন্ত্রী আর প্রতিমন্ত্রী। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে গোটা মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হবে, অটোমেটিক্যালি তারা পদত্যাগ হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই কিন্তু সিস্টেম ভারতে। কেন্দ্রীয় মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে কার সন্তুষ্টির ওপর? লোকসভা, সংসদ, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন আসে যদি স্যার অন্য কেউ মন্ত্রী পদত্যাগ করে, ধরো অর্থমন্ত্রী ব্যক্তিগত পদত্যাগ করবে, তাহলে গোটা মন্ত্রী পরিষদ পদত্যাগ করবে না? সেটা ব্যক্তিগত করলে ব্যক্তিগত, কিন্তু প্রধানমন্ত্রী যদি করে সেক্ষেত্রে আর ব্যক্তিগত ব্যাপারটা আসছে না। কেন্দ্রীয় মন্ত্রীদের কার্যকাল কার সন্তুষ্টির উপর নির্ভর করে? লোকসভা, সংসদ, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? অপশন সি হবে। দেখো, অপসারণের দায়িত্ব আছে রাষ্ট্রপতির হাতে। হ্যাঁ, সেটা প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে হতে হবে, তবে রাষ্ট্রপতি এখানে সর্বেসর্বা, মানে রাষ্ট্রপতি যদি অপসারণ করতে হয় রাষ্ট্রপতি করবে, প্রধানমন্ত্রী সুপারিশ করবে। কোশ্চেন নাম্বার 15, ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রী, দেখো প্রধানমন্ত্রী রিলেটেড কয়েকটা প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসছে। ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্ম 25শে ডিসেম্বর? কোশ্চেন নাম্বার 15, ভারতবর্ষের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্ম 25শে ডিসেম্বর? রাজীব গান্ধী। এই কোশ্চেনটা কঠিন। আরআরসি উত্তরাঞ্চল, আরআরসি আগে ছিল রেল রিক্রুটমেন্ট, এখন যেমন আরআরবি হয়েছে, আগে ছিল আরআরসি, মানে রেলের, 2012তে এসছে। 25শে ডিসেম্বর জন্ম, ডেটটা আর কি? রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী নাকি নরসিমা রাও? এখানে উত্তর হবে অপশন বি হবে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী, তার জন্ম তারিখ 25শে ডিসেম্বর। এখানে আমি টোটালটা লিখে রেখেছি তোমাদের। রাজীব গান্ধী, তার জন্ম তারিখ হচ্ছে 20 আগস্ট 1944 সালে তার জন্ম। অটল বিহারী বাজপেয়ী 25শে ডিসেম্বর 1924-এ তার জন্ম। লাল বাহাদুর শাস্ত্রী এবং গান্ধীজির জন্ম তারিখটা কিন্তু একই, 2 অক্টোবর, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী আমরা পালন করি। তো মহাত্মা গান্ধী 2 অক্টোবর, লাল বাহাদুর শাস্ত্রীটাও 2রা অক্টোবর 1904-এ তার জন্ম। পিভি নরসিমা রাও, তার জন্ম ডেট হচ্ছে 28শে জুন 1921। যদি বলো জওহরলাল নেহেরু, চিলড্রেন্স ডে কবে? 14ই নভেম্বর, শিশু দিবস পালিত হয় সেদিন, জওহরলাল নেহেরুর জন্মদিন। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 16, মন্ত্রীরা মন্ত্রী পরিষদ হিসেবে দায়বদ্ধ কার কাছে? লোকসভা, রাজ্যসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি? মন্ত্রীরা
বা মন্ত্রী পরিষদ হিসেবে দায়বদ্ধ কার কাছে থাকে? লোকসভার কাছে, রাজ্যসভার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, নাকি রাষ্ট্রপতির কাছে? দেখো, মন্ত্রীরা সংসদ বা পার্লামেন্টের কাছে যেমন দায়বদ্ধ, তারা একই সঙ্গে লোকসভার কাছে তারা দায়বদ্ধ থাকে। অপশন এ সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 17 বলছে, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেছিলেন তিনি কে? সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পাট, এস.বি. চবন, কৃষ্ণ মেনন। তো এখানে উত্তর কি হবে? তো কোশ্চেনটার মধ্যে উত্তর আছে যে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথম হোম মিনিস্টার কে ছিলেন, সেটা বললে উত্তর হয়ে গেল। উত্তর হবে কি? সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের প্রথম হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রীও ছিলেন। ভারতের দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বৃদ্ধির প্রকৃত হার কত ছিল? তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আমার ক্লাস করানো আছে, দুটো ক্লাস, সেটা বেশ কয়েক মাস আগে করানো আছে, সার্চ করলে পেয়ে যাবে। প্রশ্ন হচ্ছে দশম পঞ্চবার্ষিকী, দেখো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে শুরু হয়েছিল 1951 সাল থেকে। 1950 সালের 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়। পরবর্তীতে দেখবো স্বাধীনতার পরে এবার ভারতটাকে গড়তে হবে, তখন 5 বছর করে কিছু প্ল্যান করা হতো, অর্থাৎ একটা টার্গেট না হতো এই 5 বছর আমরা এটা করব, ঠিক আছে, এবং পরবর্তীতে ক্যালকুলেশন করা হতো টার্গেট কত ছিল আর কতটা আমাদের হলো। তো এই সময় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কবে হয় সেটা আগে বলো তো। ভারতের দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হচ্ছে 2002 থেকে 2007 সাল। 2002 থেকে 2007 সাল, এইটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। 2002 থেকে 7, পঞ্চবার্ষিকী মানে মোটামুটি 5 বছরের জন্য পরিকল্পনা নেওয়া হতো, এই জন্য এটাকে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা বলছি। তো এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেট ছিল কত? টার্গেট ছিল 88% জিডিপি গ্রোথ। তো টার্গেট ছিল 8% গ্রোথ করার, সেটা হয়েছিল 7.6%, প্রায় কাছাকাছি হয়েছিল, 7.6% হয়েছিল। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এটা তোমরা দেখে নেবে, আমার ক্লাস আছে, সার্চ করে দেখে নিতে হবে, ডিটেলস আলোচনা করা আছে। কোশ্চেন নাম্বার 19 বলছে, নেট রপ্তানি ইকুয়াল টু মোট রপ্তানি মাইনাস কি হবে? নেট রপ্তানি, রপ্তানি মানে কি? আমরা বাইরে কি পাঠাচ্ছি, আমদানি মানে আমরা কি নিয়ে আসছি, আমদানি করছি মানে নিয়ে আসছি বাইরের দেশ থেকে। একটা ব্যবসা করতে গেলে আমরা দেখব যে তুমি কিছু জিনিস কিনে বিক্রি করছো, ধরো ফলের ব্যবসা করছো, তো তুমি কিছুটা বিক্রি করেছো, লাভ করেছো, কিছু ফল পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে মোট লাভ কত, অ্যাকচুয়াল লাভ কত যখন আমরা বলি, তাহলে মোট তোমার লাভ মাইনাস যেগুলো পচে নষ্ট হলো সেই দামটা তোমার বাদ দিতে হবে। তো এখানেও সেরকমই, মোট নেট রপ্তানি, অ্যাকচুয়াল কতটা রপ্তানি করলাম সেটা হচ্ছে মোট কতটা রপ্তানি আমরা করেছি আর কি আমদানি করেছি, মোট আমদানি, এটা মাইনাস করতে হবে। এটা এসএসসি জিডি কনস্টেবলে আসার প্রশ্ন, কোশ্চেনটা কিন্তু কঠিন নয়। কোশ্চেন নাম্বার 20 বলছে, এটাও এসএসসি জিডি 23 সালে আসা প্রশ্ন,
দেখো প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোন ক্ষেত্রের অবদানের ফলে জিডিপি এর অনুপাত 1950-51 সালের 11.8% এটা বেড়ে 1990-91 সালে 24.6% হয়েছিল? কোন ক্ষেত্রে? শিল্প, প্রতিরক্ষা, পরিষেবা নাকি কৃষি? কোন ক্ষেত্রে অবদান? যেখানে জিডিপি এর অনুপাত 1950-51, যেখানে 11 জিডিপিতে অবদান। তো আমরা এই যে বিষয়টা একটু খেয়াল করব। দেখো বর্তমান আমরা যদি বলি ভারতবর্ষের যে জিডিপি আছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে আমরা বলছি, সেখানে অবদান কার কতটা? যখন ভারত স্বাধীন হয় সেই সময় কৃষি প্রায় 50% কৃষি অবদান ছিল। বর্তমানে সেটা ঘুরে পরিষেবা সেক্টর চলে গেছে। পরিষেবা ক্ষেত্রে জিডিপি সব থেকে বেশি আসে, পরিষেবা ক্ষেত্রে 50%-এরও বেশি। তারপর অন্যান্য শিল্প, কৃষি ইত্যাদি ইত্যাদি আছে। তো এক্ষেত্রে যে 1950-51-তে বলা হচ্ছে কোনটার অবদান 11.8 থেকে পরবর্তী 1990-91 সালে 24.6% হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে শিল্প, অপশন বি ইন্ডাস্ট্রি। শিল্পের অবদান ভারতবর্ষের স্বাধীনতার পরে তো শিল্প ছিল না, পরবর্তীতে বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি হয়েছে ভারতে, বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে একটা 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 করে হয়েছে এবং সেটা পরবর্তীতে বেড়েছে। কোশ্চেন প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো আমরা TWS একাডেমি অ্যাপে দেখবে বেশ কিছু ব্যাচ আমরা কিন্তু করাচ্ছি, বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড স্পেশাল ব্যাচ রয়েছে এবং কম্বাইন্ড ব্যাচ রয়েছে। যারা নতুন স্টুডেন্ট আছো তারা বুঝতে পারছো না আমি কোন পরীক্ষা দেবো, একটা বিষয় কম্পিটিটিভ ফিল্ডে হয় এবং এইটা খুব ভাইটাল জিনিস। আমি তোমাদের বলি যে তোমরা প্রশ্ন দেখো বিভিন্ন পরীক্ষায়, তোমার ক্ষেত্রে কোনটা সুইটেবল, ঠিক আছে? তোমার ক্ষেত্রে কোনটা সুইটেবল অর্থাৎ তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছো বা তোমার কোন সাবজেক্টে দুর্বলতা আছে সেইগুলো দেখে, বা কোন ধরনের, শুধু তোমাকে কোন চাকরি কত টাকা ইনকাম সেই দেখলে হবে না। তোমার ক্ষেত্রে সুইটেবল কোনটা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে এবং সেটা যদি খুঁজে না বার করতে পারো তোমার কম্বাইন্ড ব্যাচ নিতে হবে। সব রকম ব্যাচের যে আমরা করাচ্ছি আলাদা আলাদা সেটা তো আছেই, আর এটা হচ্ছে কম্বো ব্যাচ, অর্থাৎ লেভেলটা একটু আপগ্রেড করে সমস্ত রকম পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল সেরকম একটা ব্যাচ আমরা রেখেছি। তো প্রত্যেককে আমি এটাই বলি যে তোমাকে একটা নিজের সিলেক্ট করতে হবে। ধরো তোমার অঙ্ক খুব ভালো হয়, ইংলিশ একটু ডাউন হয়, মানে একটু কম পারো, রেল পরীক্ষা যেখানে ইংলিশ নেই, ম্যাথ, রিজনিং, জিকে আছে, সায়েন্স জিকে আছে বেশি, সেটা ফোকাস করতে পারো, তাই না? যে মোটামুটি হয়, সব ম্যাথও হয়, ইংলিশ তোমরা সব পরীক্ষা দিতে পারবে। তো তার মধ্যেও একটা পছন্দের ব্যাপার আছে, যেমন তেমন তোমাকে দেখতে হবে কোশ্চেনগুলো দেখে যে না আমার এটা হলে একটু দ্রুত আমি পেতে পারি, তো সেটাকে তোমাকে টার্গেট করতে হবে। টার্গেট একটা কিন্তু রাখতে হবে মনে মনে, তারপর তুমি সব পরীক্ষা দাও। বলছে 0 ডিগ্রি তাপমাত্রায় 10 গ্রাম বরফকে যদি 800 ক্যালোরি তাপ তুমি দাও তাহলে কোন ঘটনা ঘটবে? কোশ্চেন নাম্বার 21। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরো একটা 100 গ্রাম বরফ আছে, এটা একটা বরফ 100 গ্রাম, একে তুমি তাপ দিলে 800 ক্যালোরি তাপ দিচ্ছ, তাহলে রেজাল্ট কি হবে? 10 গ্রাম বরফ, সরি 100 গ্রাম লিখে ফেলেছি, 10 গ্রাম বরফকে তুমি 800 ক্যালোরি তাপ দিচ্ছ, রেজাল্ট কি হবে? অপশন এ প্রায় অর্ধেক বরফ গলে যাবে, অপশন বি সব বরফ গলে বাষ্প হয়ে যাবে, অপশন সি 10 ডিগ্রি তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে, অপশন ডি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জল পাওয়া যাবে। এই যে 10 গ্রাম জলটা আছে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, একে তুমি 800 ক্যালোরি তাপ দিয়েছো, এটা কি হবে? ধরো এটা একটা পাত্রে আছে, এটা একটা পাত্রে আছে, তো এর রেজাল্টটা কি হবে? আমরা বরফ গলনের লিনতাপ কত জানি? 80 ক্যালোরি/গ্রাম। বরফ গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি/গ্রাম।
এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার লিন তাপটা কি? লিন তাপ বা ল্যাটেন্ট হিট কি? এটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তনের ন্যূনতম একটা তাপ। এমন একটা তাপ, সেই তাপটা দিলে বস্তুর উষ্ণতা চেঞ্জ হচ্ছে না, বাট সিচুয়েশন বা অবস্থাটা পাল্টে যাচ্ছে। অর্থাৎ কি, বরফকে তুমি তাপ দিচ্ছ, একটা বরফ ধরো 0 ডিগ্রিতে আছে, সেটাকে এমন একটা তাপ দিলে সেই বরফটা জল হয়ে গেল, কিন্তু উষ্ণতা 0 ছিল, 0ই থাকলো। সেটাকে আমরা বলি লিন তাপ। মানে একটা ন্যূনতম তাপ, যেই তাপ দিলে বস্তুর অবস্থাটা পাল্টে গেল, কঠিন থেকে তরল হয়ে গেল, বা যেটা নিষ্কাশন করলে আবার তরল থেকে কঠিন হয়ে যাবে, এই কিন্তু ঘটনা। তাহলে বরফকরণের লিন তাপ এটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 10 গ্রাম বরফ, এটাকে যদি আমি 800 ক্যালোরি তাপ দিই, তার রেজাল্টটা হবে এখানে 10 গ্রাম জল পাবো। এটা 10 গ্রাম বরফ ছিল, এটা 10 গ্রাম জল পাবো, উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। কারণ তাহলে পার গ্রামে 80 ক্যালোরি, 10 গ্রামে 10 ইন্টু 80, মানে 800 ক্যালোরি তাপ দিলে ঘটনা এমন ঘটবে যে এই জল, তা এটা জল হবে, 10 গ্রাম বরফ থেকে 10 গ্রাম জল হবে, কিন্তু উষ্ণতা 0 ছিল, 0ই থাকবে। ক্লিয়ার? প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 22, এটা তোমরা হোমওয়ার্ক করবে যে সম্ভাব্য কোনটি সম্ভাব্য সর্বনিম্ন উষ্ণতা নিচের বিবৃতিগুলোর মধ্যে। এটা আজকে সেশনের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, ক্লাসগুলো দেখবে, আশা করি উপকার হবে। ঠিক আছে, কানেক্ট থাকো, পড়াশোনা করতে থাকো। দেখো, সময় তুমি যেভাবে ব্যয় করবে ফলাফল সেরকমই পাবে। অর্থাৎ একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সে যে কোনো ক্ষেত্রে হোক, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তুমি যদি বাড়িতে একটা আম গাছ লাগাও, তুমি আমই পাবে, লিচু বা অন্য কিছু ফল পাবে না। যে লিচু গাছ লাগালে লিচু খেতে পারবে, আম গাছ লাগালে আম খেতে পারবে। তুমি এরকম বলতে পারবে না আম গাছ লাগিয়েছে কেন লিচু হচ্ছে না। তারপর আমি কি বলতে চাইছি, অর্থাৎ তোমার যে কর্ম, রেজাল্টটা তার থেকেই তুমি পাবে। অর্থাৎ কর্মের দেখে তুমি ফলটা পাবে। কর্ম এবং ফল এটা কিন্তু একেবারে সমানুপাতিক, আমরা বলতে পারি, যেমন কর্ম তেমন ফল। তাহলে তুমি যদি সময়টাকে কাজে লাগাও, এই পড়াশোনার পিছনে ভালো করে চ্যাপ্টারগুলো রেডি করতে পারো, তুমি রেজাল্ট পাবে, ফলাফল পেয়ে যাবে, দ্রুত চাকরি পাবে। আর যত লেট করবে তত দেরি হবে। এই কিন্তু সিস্টেম। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।